নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের রেজাল্ট সামনে আসার পর থেকেই যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে নীতিশ কুমার পরবর্তীতে আর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন তো। তার কারণ ইতিমধ্যেই যে সামনে একদম ফলাফলটা উঠে এসেছে, সেখানে ভারতীয় জনতা পার্টির স্ট্রাইক রেট অনেক বেশি নীতিশ কুমারের পার্টির থেকে, এবং সেই জায়গাতেই রীতিমতন এই মুহূর্তে যে সম্ভাবনার কথাটা একদম সরাসরি সামনে উঠে আসছে। অমিত শাহ যে কথাটা বলেছিলেন যে বিধায়ক দল ঠিক করবে নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী আর থাকবেন কিনা, অর্থাৎ কে মুখ্যমন্ত্রী হবে সেটা বিধায়ক দল জেতার পরে ঠিক করবেন, এবং সেই কথা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে সেই সুযোগটা রয়েছে যে নীতিশ কুমারকে তারা সম্পূর্ণ ছেটে ফেলবে, অর্থাৎ বিহারের রাজনীতিতে নীতিশ কুমার অপ্রয়োজনীয়, এই কথাটা তারা প্রতিষ্ঠিত কিন্তু এই মুহূর্তে করে দিতে সমর্থ হয়েছে। তার কারণ হিসেবটা আপনাদের বলি, এই মুহূর্তে যা হিসেব উঠে আসছে, 95টা আসনে ভারতীয় জনতা পার্টি তারা জয়ী হচ্ছে। কিভাবে জয়ী হচ্ছে এই মুহূর্তে সেটা বড় কথা নয়, তারা জয়ী হচ্ছে। এবং এই যে একদম রেজাল্টটা সামনে উঠে আসছে, 101খানা আসনে লড়াই করার পরে ভারতীয় জনতা পার্টি 95টা আসনে জয়ী হচ্ছে, তেমন দিকে তারা এগিয়ে গিয়েছে। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ যে চিরাগ পাসওয়ানের পার্টি তারাও কিন্তু স্ট্রাইক রেট অত্যন্ত ভালো, 29টা সিটে লড়াই করে 20টা সিট কিন্তু তারা এখনো পর্যন্ত এগিয়ে থাকছে। 22টা সিটও তারা পেতে পারে, এমন প্রেক্ষাপটও হতে পারে। সুতরাং 20টা সিট চিরাগ পাসওয়ানের তরফ থেকে। এর পরবর্তীতে জিতেন রাম মাঝি 6টাতে লড়াই করে তিনি 5টাতে এগিয়ে রয়েছেন, এবং তার সঙ্গে উপেন্দ্র কুশওয়াহা 6খানা আসন লড়াই করে 4খানা আসন এগিয়ে রয়েছে। সুতরাং যদি জেডিইউ সম্পূর্ণভাবে সরেও যায়, জেডিইউ এরকম কথাটা যদি বলে এই মুহূর্তে নীতিশ কুমার যে আর আমাকে মুখ্যমন্ত্রী না রাখলে আমি এনডিএ এর সঙ্গে থাকবো না, তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না নতুন সরকার তৈরি করতে, বিজেপির মুখ্যমন্ত্রী তৈরি করতে। অমিত শাহ তিনি কি এই সুযোগটা ছেড়ে দেবেন? তার কারণ তার হাতে 95 জন বিধায়ক নিজের দল থেকে রয়েছে, বিজেপির তরফ থেকে 95 জন বিধায়ক, 20 জন বিধায়ক থাকছেন এলজেপিআর অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল থেকে, হয়ে গেল 115। তার সঙ্গে জিতেন রাম মাঝি 5 জন বিধায়ক থাকছেন, এবং তার সঙ্গে উপেন্দ্র কুশওয়াহা আরো 4 জন বিধায়ক থাকছে। সব মিলিয়ে একদম সরাসরি সংখ্যাটা দাঁড়াচ্ছে 124, 122 তো ম্যাজিক ফিগার। তাহলে যে কোনো মুহূর্তে ভারতীয় জনতা পার্টি নিজেদের পছন্দের মতন যে কোনো একজন বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী পদে তো বসাতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে তাদের আটকাবেটাকে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সেই নিয়ে আজকের এই বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সঙ্গে করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না, এটা নিয়ে বহু টালবাহানা চলেছে বিজেপি এবং জেডিইউ এর মধ্যে। বিজেপি সর্বভারতীয় প্রাক্তন সভাপতি এবং এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে চাণক্য বলা হয়, তিনি বারংবার বলেছিলেন যে কথাটা বিধায়ক দল ঠিক করবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, সেটা আমি বলার কেউ নই আদপে, যদিও তিনি বলবেন শেষ পর্যন্ত কে হবে, কিন্তু কিসের ভিত্তিতে বলেছিলেন আজকে আমরা বুঝতে পারছি। তার কারণ 101খানা আসনে লড়াই করে প্রায় 100% একদম তাদের স্ট্রাইক রেট যেখানে ভারতীয় জনতা পার্টি, সেখানে কি আর অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে দেবে? অর্থাৎ নীতিশ কুমারের হাতে কিন্তু চাবিকাঠিটা আর থাকছে না। নীতিশ কুমারের হাতে ততক্ষণ চাবিকাঠিতে থাকতো যদি নীতিশ কুমার নাম্বার 1 পার্টি হতো। নীতিশ কুমারও পিছিয়ে নেই, নীতিশ কুমার 84টা আসনে অবশ্যই জয় লাভ করছে, যেটা আগের বারের থেকে তাদের স্ট্রাইক রেট অবশ্যই অনেকটা ভালো। কিন্তু নীতিশ কুমার তাকে কি আর পরবর্তীতে মুখ্যমন্ত্রী রাখার দরকার আছে ভারতীয় জনতা পার্টির? এই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন অমিত শাহ, তার কথাটা আমাদের মনে পড়ছে। অমিত শাহ বারংবার যে কথাটা বলেছিলেন, লল্লন সিং সেই কথাটা বলেছিলেন যে বিধায়ক দল ঠিক করবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে। তাই নীতিশ কুমারের কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় চাপ, এবং নীতিশ কুমার যদি চান যে অন্য গঠবন্ধন তাদের সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ সরকার ফেলে দিবেন বা সম্পূর্ণ সরকারটাকে তৈরি করে নেবেন, সেটাও কিন্তু এই মুহূর্তে আর সুযোগ নেই। তার কারণ আরজেডি কিংবা ইন্ডিয়া গঠবন্ধন তাদের সবাইকে মিলে যদি নীতিশ কুমার সরকার তৈরি করতে চান, তাহলেও কিন্তু 122 ম্যাজিক ফিগার সেটা আসছে না, আর আসলেও সেটা খুব একদম টায় হয়ে যাচ্ছে। তাই নীতিশ কুমার এই রিস্কটাও এখন আর নিতে পারবেন না।
যে এনডিএ ছেড়ে যাওয়ার কথা তিনি বলবেন। সুতরাং নীতিশ পালা সেটা কি সম্পূর্ণ শেষ হতে চলেছে, নাকি শেষ পর্যন্ত কোথাও গিয়ে নীতিশ কুমারকে আবারও মুখ্যমন্ত্রীর পদটাই ভারতীয় জনতা পার্টি ফিরিয়ে দেবে? কিন্তু ফিরিয়ে দেওয়ার যে প্রেক্ষাপটগুলো সেগুলো কিন্তু কোনো মতেই এই মুহূর্তে আর দরকার নেই। নীতিশ কুমার তার উপর ভরসা করে, তার উপর ভিত্তি করে সম্পূর্ণ ভোটটা লড়াই করা হয়ে গিয়েছে। নীতিশ কুমারের নাম দেখিয়ে ভারতীয় জনতা পার্টি যেটুকু ক্রিম তোলার সেটুকু তো তুলেই নিয়েছে, যেটা ঠিক মহারাষ্ট্রের ক্ষেত্রে ঘটেছিল, যে একনাথ শিন্ডে তাকে দল থেকে ছাড়িয়ে নিয়ে এসে তাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে বসিয়ে দেবেন্দ্র ফডনবিসকে সরাসরি মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দেওয়া, সেই ঘটনাটাকে একদম বিহারে ঘটতে চলেছে। আর এই মুহূর্তে নীতিশ কুমার এত বছর মুখ্যমন্ত্রী থাকার পর 9 বার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কখনো 2 বছরের জন্য, কখনো 3 বছরের জন্য, এইভাবে 9 বার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রায় 20 বছরের বেশি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি আর উপমুখ্যমন্ত্রী থাকতে রাজি হবেন? এই প্রশ্ন উঠছে। এবং অবশ্যই এই মুহূর্তে একটা ফ্যাক্টর আপনাদেরকে মনে করিয়ে দিই, যে নীতিশ কুমার কিন্তু সেই ভদ্রলোক যিনি কিন্তু 12 জন সাংসদ দিয়ে এনডিএ কে সাপোর্ট করে রয়েছে দিল্লিতে। তাই জন্য নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী রাখাটাও কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তা না হলে এনডিএ সরকার খুব একটা শক্ত সামর্থ্য ভাবে থাকবে না। হয়তো নীতিশ কুমারকে চটিয়ে এই মুহূর্তে বিজেপি বিহারে একটা প্যাসেজ তৈরি করে তাদের নিত্যানন্দ রায় বা সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করে দিতে পারে, কিন্তু নীতিশ কুমার যদি পরের দিন সকালবেলায় 12 জন সাংসদকে তুলে নেয় লোকসভায়, তাহলে কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হবে। তাই জন্য নীতিশ কুমার শেষ পর্যন্ত তার একটাই যে জায়গা, সেইটাকেই ধরে রাখতে পারবেন কিনা, যে মুখ্যমন্ত্রীর পদটা তাকে দিতে হবে। এবং এই যে ঘটনাটা, সেটাই কিন্তু এখন একটা বড়সড় প্রশ্ন, যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদটা দেওয়া হবে তো। তার কারণ বিজেপি কিন্তু এই মুহূর্তে ইজিলি 122 যে ম্যাজিক ফিগার সেখানে পৌঁছে যাচ্ছেই, এবং 122 ম্যাজিক ফিগারে তারা শুধু পৌঁছে গিয়ে থেমে থাকছে তেমন তো নয়। এআইএমআইএম তাদের পক্ষ থেকে 6 জন বিধায়ক জিতছে, কংগ্রেসের পক্ষ থেকে 2 জন বিধায়ক জিতছে, লেফটের পক্ষ থেকে 1 জন জিতছে। তাদেরকেও তো যে কোনো সময় অমিত শাহ নিজেদের দলে করে নিতে পারেন, বিভিন্ন কিছু প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে, যেটাই হোক। কিন্তু সেই বিষয়গুলোর মাধ্যমে তো 122 থেকে 130 করে নেওয়াটা খুব একটা অসুবিধা নয়। তাহলে সেই যে জায়গাগুলো, তার মাধ্যমে নীতিশ কুমার কি কোনোভাবে এই মুহূর্তে বার্গেনিং করতে কোথাও গিয়ে একটা পিছিয়ে থাকবেন? তার একটাই ভয় দেখানোর জায়গা এই মুহূর্তে রয়েছে ভারতীয় জনতা পার্টিকে, তার 12 জন সাংসদ হাতে রয়েছে, এবং সেই জায়গাটা একমাত্র নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে পৌঁছে দিতে পারে। আর কোনো চার প্রেক্ষিত নেই। যে কোনো মুহূর্তে বিজেপি নিজেদের পছন্দ মতন যে কোনো মুখ্যমন্ত্রীকে বসিয়েই দিতে পারে বিহারের মুখ্যমন্ত্রী পদে, কেউ কিচ্ছু করতে পারবে না। সেই জিনিসটাই এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছে বিহারে, যে নীতিশ কুমার তাকে কি এবার সাইডলাইন করা হবে না হবে না, বিজেপি কি আবারও নীতিশ কুমারকেই সামনে রেখে একদম তার তলায় থাকবে? সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েও কি বিজেপি এই ভুলটা করবে, নাকি কোনোভাবে নীতিশ কুমারকে আর একদম সহ্যই করতে পারছে না ভারতীয় জনতা পার্টি? সিঙ্গেল লার্জেস্ট পার্টি তারা যখন হয়ে গেছে, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়াহা তাদেরকে সঙ্গে নিয়ে এবং আরো কিছু বিধায়কদেরকে নিজেদের দলে করিয়ে নিয়ে বা সমর্থক একদম হিসাবে, সেই হিসাবে সমর্থক রেখে তারা সম্পূর্ণ সরকারটা তৈরি করে ফেলবে নীতিশ কুমারকে ছাড়াই। তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা ওঠে, দিল্লিতে তাদের কি হবে? সমস্তটাই সামনে রাখলাম আপনাদের, আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।